শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে মুক্তিযুদ্ধ ভিত্তিক আরেকটি উপন্যাসের আলোচনা। রাবেয়া খাতুন একজন সংগ্রামী লেখক এবং তার একটি সার্থক মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস ফেরারির সূর্য। আমরা ফেরারির সূর্য নিয়ে পর্যালোচনা করছি। তার পূর্বে রাবেয়া খাতুন সম্পর্কে আমরা দু চারটি কথা বলতে চাই। রাবেয়া খাতুনের জীবনী পৃথকভাবে আলোচনা করার দাবি রাখে, কারণ তিনি যখন জন্মগ্রহণ করেন তখন বর্তমান সময়ের মতো মেয়েদের লেখাপড়া, বাড়ির বাইরে যাওয়া, লেখালেখি করা ইত্যাদি সহজ ছিল না। তখন সময়টা ছিল আরও বেশি অন্ধকারাচ্ছন্ন, যদিও এখনও অন্ধকার পুরোপুরি ঘোচেনি। তিনি কেমন পরিবেশে বড় হয়েছেন তার দুটি উদাহরণ এখানে প্রণিধানযোগ্য। রাবেয়া খাতুনের বড় বোন একদিন জানালেন যে তার শ্বশুরবাড়ি থেকে আপত্তি জানিয়েছে তিনি যেন লেখালেখি না করেন, কারণ রাবেয়া খাতুনের লেখা অন্য মানুষেরা দেখতে পায়। দ্বিতীয় ঘটনাটি হলো, তাঁরা যখন পুরান ঢাকায় থাকতেন তখন অবশ্যই ঢাকার প্রাণকেন্দ্র ছিল ওই এলাকায়। তখন গান করার জন্য মহল্লার মানুষ নিষেধ করত, তবে তিনি সেই ফাঁকে ফাঁকে গান গাইতেন। এই দুটি ঘটনার মাধ্যমেই সহজেই বোঝা যায় সেই সময়টা কেমন ছিল মুসলমানদের মানসিকতা। তখন এদেশে মেয়েরা ছিল কুসংস্কার ও ধর্মীয় গোঁড়ামির নীড়ের চার দেয়ালে বন্দী। কেউ কেউ যদিও সে দেওয়াল ভেঙে বাইরে এসেছেন এবং তারাই মূলত এই দেশের নারী সমাজের জন্য আলোকবর্তিকা হয়ে পথ দেখিয়েছেন। এই দেশের নারী জাগরণের অগ্রপথিক প্রথম বাতিঘর বেগম রোকেয়ার মৃত্যুর 3 বছর পরেই রাবেয়া খাতুনের জন্ম। তার সমসাময়িক বাংলা সাহিত্যের আরও দুজন যোগস্রষ্টা কথা সাহিত্যিক রিজিয়া রহমান এবং সেলিনা হোসেন নিজ নিজ প্রতিভায় বাংলা সাহিত্যে উজ্জ্বল নক্ষত্র হিসেবে প্রতিষ্ঠিত। রাবেয়া খাতুন জন্মগ্রহণ করেন 1935 সালের ডিসেম্বরের 27 তারিখ। তার প্রতিভার শিখা দীপ্তিমান ছিল সাহিত্যাঙ্গনে, না হয় কিশোরী বয়সী উপন্যাস লেখার মতো দুঃসাহসিক কাজটি করতে পারতেন না। মা চাইতেন না তিনি লেখালেখি করুন, কিন্তু বাবার উৎসাহ ব্যতীত অনীহার কথার প্রমাণ মিলে না। কিশোরী বয়সী নিরাশ্রয় উপন্যাস লিখেছেন বলে জানা যায়, কিন্তু সেটি অপ্রকাশিত রয়েছে। বহুমাত্রিক লেখিকা রাবেয়া খাতুন 4 শতাধিক গল্প এবং 50টি উপন্যাস লিখেছেন। বিভিন্ন বয়সী পাঠকের জন্য তিনি লিখেছেন অবিশ্রান্তভাবে গল্প, উপন্যাস, কিশোর উপন্যাস, শিশু সাহিত্য, স্মৃতিকথা, ভ্রমণ কাহিনী প্রধান বিষয়। তিনি ছিলেন ভ্রমণ পিয়াসী। কিন্তু একথা সত্য যে ভ্রমণ পিয়াসী মানুষ অনেক থাকলেও তার ভ্রমণ শুধু ভ্রমণই ছিল না। তিনি যেসব দেশে গিয়েছেন সেসব দেশের কৃষ্টি, কালচার, ঐতিহাসিক বিষয়সহ নৈসর্গিক বিচিত্র বিষয় এদেশের পাঠকের সামনে সচিত্র উপস্থাপন করেছেন। সাধারণ ভ্রমণ পিয়াসী মানুষ থেকে একজন লেখকের ভ্রমণের জীবনকে হয়তো এভাবেই পৃথক করা যায়। তার উপন্যাস অবলম্বনে 2টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং বেশ কয়েকটি টিভি নাটক নির্মিত হয়েছে। এই মেঘ এই বৃষ্টি সিনেমাটি জনপ্রিয় সিনেমা হিসেবে বাংলাদেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিল এককালে। উপন্যাসগুলির মধ্যে মুক্তিযুদ্ধের উপন্যাস রয়েছে বেশ কয়েকটি। তন্মধ্যে ফেরারির সূর্য মুক্তিযুদ্ধ ভিত্তিক তার প্রথম উপন্যাস, যেটি ছাপা হয়েছিল 1974 সালে। এছাড়া নীল নিশীথ, বাগানের নাম মালনী ছড়া, হিরণদাহ, মেঘের পর মেঘ, 71-এর 9 মাস, 71-এর নিশান তার রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক অন্যান্য উপন্যাস। এবার তাহলে শুরু করা যাক ফেরারির সূর্যের পর্যালোচনা। প্রায় 150 পৃষ্ঠার মলাটবন্দি ফেরারির সূর্য অধ্যায়বিহীন উপন্যাসের ক্যানভাসে মুক্তিযুদ্ধের 9 মাসের ঢাকা শহরের পাক বাহিনী এবং রাজাকার বাকেরের অনেক নারকীয় ঘটনার পাশাপাশি মুক্তিযোদ্ধাদের সাহসী ভূমিকা বিধৃত হয়েছে। আখ্যানটি গড়ে উঠেছে কয়েকটি পরিবারের জীবনকে কেন্দ্র করে, যাদের সবাই এদেশের স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে কাজ করেছে। 1971 সালের রাজনৈতিক প্রেক্ষাপট ঢাকা শহরের উত্তাল সময়ের কিছু ঘটনা গল্পের ভাঁজে ভাঁজে পাওয়া যায়। 71-এর মার্চের উত্তাপ উপন্যাসের শুরুতেই পাওয়া যায়। উপন্যাসের স্থানিক প্রেক্ষাপট ঢাকা শহর এবং
1971 সালের মার্চ থেকেই মূলত উপন্যাসের নির্মাণ শুরু। করিম সাহেবের পরিবারের 3 ছেলে খালেদ, আশিক ও আবেদ। খালেদের স্ত্রী বকুল, মেয়ে জাকিয়া এবং মেয়ে জামাই ডাক্তার রকিব। খালেদের ছেলে মিঠু এবং রাশা, মূল নাম রাশেদা। তার ভাই শরীফ ও রিপন, মা জেবুন্নেসা ও বাবা। এছাড়া 2টি গৌণ পরিবার দেখা যায়, রমজানের পরিবার ও ময়নার মা। রাশের বাবা এবং তার ভাই নিহত হওয়ার পর প্রতিকূল পরিস্থিতিতে ঘটনাক্রমে আশিকের প্রেমিকা রাশা, তার মা ও রিপনকে করিম সাহেবের পরিবারে থাকতে হয়। একই সঙ্গে কাজের বুয়া ময়নার মা এবং কাজের ছেলে বাচ্চু এই বাসার বাসিন্দা। এক অর্থে একটি বৃহৎ পরিবারের সদস্যদের কেন্দ্র করে উপন্যাসের কাহিনী নির্মিত। যদিও এই উপন্যাসে একই ধরনের চরিত্রের বেশ কয়েকটি সমাবেশ থাকায় কেন্দ্রীয় চরিত্র হিসেবে আধিপত্য বিস্তারকারী এককভাবে কোনো চরিত্রই শক্তিশালী হয়ে চিত্রিত হয়নি। তদুপরি উপন্যাসের শেষ পর্যন্ত আশিককে কেন্দ্রে অবস্থান করতে দেখা যাচ্ছে। নারী চরিত্রের কেন্দ্রে রাশা অর্থাৎ রাশেদা, জাকিয়া ও বকুল তরুণদের মধ্যে ভর কেন্দ্রে। তবে জাকিয়া এবং রাশা প্রতিপত্তির তুলনামূলকভাবে বেশি স্থান করে নিয়েছে এই উপন্যাসে। তাছাড়া পাড়ার সবুজ সঙ্গের কয়েকটি চরিত্র খাঁটি দেশপ্রেমিক এবং অকুতোভয় নির্ভীক মুক্তিযোদ্ধাদের চরিত্র চিত্রিত হয়েছে, যাদের তারা হলো মামুন, মঞ্জুর, আবদুল্লাহ, বাদল, ইকবাল। উপন্যাসের একটি আকর্ষণীয় দিক হলো এই কিশোররাও যুদ্ধে জড়িয়ে যায়। রকিব পেশার ডাক্তার এবং সরকারি চাকরিজীবী, খালেদও সরকারি চাকরিজীবী। জাকিয়া এবং 21 বছর বয়সী বকুল ও গৃহবধূ। পাকসেনাদের দোসর বাকের খান মোনাফেকের চরিত্রে হিসেবে চিত্রিত। রাশাদের পরিবার রাশার তরুণী হলেও পরিবারের মুখ্য ভূমিকা পালন করেছে। রকিব ডাক্তার ও সরকারি চাকরিজীবী হয়েও সস্ত্রী কেন শ্বশুরবাড়িতে থাকে তা পাঠকের মনে প্রশ্ন দেখা দিতে পারে। এর সদুত্তর উপন্যাসে নেই। আশিক এবং রাশা ক্লাসমেট হলেও তাদের প্রেমের সম্পর্ক রয়েছে এবং দুই পরিবারের সবাই হয়তো জানে অথবা জানে না। লেখক পাঠকের কৌতূহলের জন্য এই প্রেমকে প্রচ্ছন্ন করে রেখেছেন। ক্র্যাকডাউনের রাতেই অর্থাৎ 25শে মার্চের রাতেই রাশার বাবা নিজ বাড়ির আঙিনায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। পিতার বীভৎস লাশ সচক্ষে দেখেও নিজেকে স্থির রাখে রাশা। বাবার এই করুণ মৃত্যুর খবরটি মায়ের কাছে গোপন রাখে, যাতে মানসিকভাবে মা ভেঙে না পড়েন। রাশার বড় ভাই শরীফ ব্যারিকেড দিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায় হাসপাতালে। কিন্তু রাশার পরিবার তার মৃত্যুর খবর জানতে পারে উপন্যাসের প্রায় শেষ ভাগে। দীর্ঘ সময় নিখোঁজ ভাই বেঁচে আছে এই প্রত্যাশায় ও প্রতীক্ষায় রাশাদের প্রহর কাটছিল। রাশার ছোট ভাই রিপন, সেও কিশোরদের সঙ্গে পালিয়ে গিয়ে যুদ্ধে যেতে চেয়েছিল, কিন্তু তাদেরকে ফিরিয়ে আনা হয় বিশেষ কৌশলে। প্রায় 150 পৃষ্ঠার এই উপন্যাসের অধ্যায় বা পরিচ্ছদ দ্বারা বিভাজিত নয়। সিনেমার পর্দায় চরিত্র যেভাবে আসা যাওয়া করে, ঠিক তেমন দৃশ্য এই উপন্যাসের পৃষ্ঠায় একটির পর একটি আসা যাওয়া করে। তবে পাঠক মাঝে মাঝে হয়তো খেয়ে হারিয়ে ফেলতে পারেন। ঘটনার ঘনঘটা এবং অনেক চরিত্রের বিন্যাসে এই উপন্যাসের কাহিনী সংলাপ শাসিত এবং চরিত্রগুলো একটির সঙ্গে আরেকটি দিক বিদিক ছুটছে এবং ঠাসাঠাসি ও গতিশীল কাহিনী হওয়াতে মনোযোগী পাঠক না হলে চরিত্রগুলোকে কখনো ছন্নছাড়া মনে হতে পারে। পাঠকের চোখের আড়ালে পড়ে যেতে পারে অনেক চরিত্র। ছোট ও সরল বাক্যের সাবলীল ভাষায় রচিত এই উপন্যাস। কাহিনীর ব্যাপ্তিকাল 71 সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত। যদিও দিন তারিখের কোনো উল্লেখ নেই, অবশ্যই ফিকশনের দিন তারিখের উল্লেখ অনিবার্য নয়। বাংলাদেশের ইতিহাস সচেতন পাঠককুল ব্যাপ্তিকাল ঘটনার পরিপ্রেক্ষিতে বুঝে নিতে পারবেন। বলা বাহুল্য যে ব্যাপ্তিকাল বিশ্লেষণের চেয়েও মুক্তিযুদ্ধভিত্তিক ফিকশনের সার্থকতা বিশ্লেষণ অধিকতর তাৎপর্যপূর্ণ।
ফেরারি সূর্য উপন্যাসটি মুক্তিযুদ্ধের একটি সম্পূর্ণ ফিকশন হিসেবে মান্যতা পেতে পারে এবং একটি সার্থক উপন্যাস হিসেবে গণ্য হতে পারে। ৭ই মার্চের ভাষণের সামান্য উল্লেখ ছাড়া রাজনৈতিক বা ঐতিহাসিক ঘটনাবলীর তেমন কিছু উপন্যাসে নেই। অবশ্যই তথ্য কিংবা ঐতিহাসিক ঘটনাবলীর কোনো ফিকশনের জন্য অপরিহার্য কোনো উপাদানও নয়। উপন্যাসের পটভূমি তৈরি করতে লেখক কেবল রং চড়াননি, বরং শুরুতেই তৎকালীন ঢাকা শহরের আগুনঝরা দিনগুলো স্বাধীনতাকামী মুক্তি পাগল মানুষের আন্দোলনমুখী, তাদের চিন্তা চেতনা, যুদ্ধ ও স্বাধিকার আন্দোলনের আবহ অনুধাবন করা যায়। ওরা দুজন পথের দুধারে থমকে দাঁড়ালো। মাঝে মার্চুরি কোনো এক ক্ষোভের শিকার একজোড়া পোড়া গাড়ির ব্যারিকেড। উপন্যাসের প্রথম দুটি বাক্যের ছোট্ট প্যারাগ্রাফ পাঠককে বুঝতে অসুবিধা হয়নি যে মার্চের শেষের দিকে এই ঘটনা। পাকশান্তির চলার পথে ব্যারিকেড তৈরি করে বাধাগ্রস্ত করা হয়েছিল তখন। ইতিহাস সচেতন পাঠকরা অনুধাবন করতে পারেন এই ঘটনাটি ক্র্যাকডাউনের রাতে, অর্থাৎ 25 তারিখ রাতে পাকসেনাদের হামলা করতে না পারে এমন আশঙ্কা থেকে কোনো এলাকায় যুব সমাজ ব্যারিকেড তৈরি করেছিল, যদিও তাতে তেমন কোনো কাজ হয়নি। কিন্তু প্রতিরোধের চেষ্টা তো ছিল। সে রাতেই রাশার বাবা মারা যান, বড় ভাইকে মৃত পাওয়া যায় হাসপাতালের মর্গে। লেখক এই দুটি ঘটনা জুড়ে দিয়ে ভয়াবহ পরিস্থিতির আভাস দিলেন। পাঠকও তৈরি হয়ে যায় যুদ্ধের দিনগুলো সম্পর্কে জানতে। রবীন্দ্রনাথ, শহীদ মিনার এবং বঙ্গবন্ধু, এই তিন হলো পাকিস্তানিদের প্রধান শত্রু এবং আক্রমণের কেন্দ্রবিন্দু। শহীদের রক্তে ছাপিয়ে যায় নগরের পাথর, কিন্তু যুদ্ধকে থামাতে পারে না ইয়াহিয়া খান। মুক্তিযোদ্ধারা মৃত্যুকে গ্রহণ করে হেসে খেলে, আত্মরক্ষার ছলনাও চলে। রবীন্দ্রসঙ্গীতের ক্যাসেট ভেঙে দেওয়া হয়, রবীন্দ্রনাথের ছবি দেয়াল থেকে নামিয়ে নেওয়া হয়, বঙ্গবন্ধুর ছবিও নামানো হয়, টানিয়ে দেওয়া হয় জিন্নার ছবি। আশেক গেরিলা যোদ্ধা, সে ক্লাবের ছেলেদের সঙ্গে দলীয়ভাবে স্বাধীনতার জন্য গোপনে লড়ে যাচ্ছে। তাদের নেতৃত্বে ঢাকার বাইরে গ্রামেও একটি ক্যাম্পে গড়ে ওঠে, যেখানে যুবকদের প্রশিক্ষণ দেওয়া হয়। আশেকের বড় ভাই খালেদ সরকারি চাকরিজীবী এবং সে মনে করত পাকসেনারা তার ক্ষতি করবে না। কিন্তু হায়নাদের কাছে কে আপন আর কেই বা পর। একদিন বাসায় এসে তল্লাশি চালাতে গিয়ে বকুলকে ধরে নিয়ে যায়। বকুলকে উদ্ধার করার জন্য আত্মবিশ্বাস নিয়ে প্রথমে তার অফিসের বসের সহযোগিতা চাইলে এখান থেকে মানসিকভাবে পীড়ন শুরু হয়। বস পাঠালেন আর্মি অফিসারের কাছে, সেখানেও নিগৃহীত হয়। পরিশেষে বকুলকে ধর্ষণ করে এবং পরিশেষে বলা যায় একটি শিশুর হানাদারদের এরকম চরম বর্বরতা একটি বকুল মেনে নিতে স্বাধীন সার্বভৌম দেশের জন্ম। খালেদও শেষের দিকে মানসিক ভারসাম্য হারিয়ে আজকে আমরা এখানে অস্বাভাবিক আচরণ শ্রোতা আবার দেখা হবে। নির্যাতনের পর বকুলকে বাসায় ফিরিয়ে দেওয়ার দৃশ্যটি মর্মান্তিক এবং হানাদারদের কাছে তখন মেয়েরা এমনই ছিল খেলার পুতুল। তাদেরকে ধরে নিয়ে যেত এবং অমানসিক নির্যাতন করে আবার কখনো ফিরিয়ে দিত, কখনো ক্যাম্পে রেখে দিত। যুদ্ধের শেষে কেউ ফিরে এসেছিল, অনেকে আত্মহত্যা করেছে, কেউ কেউ গর্ভধারণ করে ফিরলেও পরিবারে তাকে স্থান দেওয়া হয়েছে অথবা হয়নি। আনোয়ার পাশার রাইফেল রুটি আওরাত উপন্যাসক খালেকের দুই স্ত্রী এবং মেয়েকে নির্যাতনের পর ফিরিয়ে দেওয়ার মধ্য দিয়ে একই রকম ঘটনার লক্ষ্য করা যায়। মহল্লার বাকের খান খলনায়ক চরিত্রটি চমৎকারভাবে পরিস্ফুটিত হয়েছে। মুক্তিযুদ্ধের অন্যান্য উপন্যাসে রাজাকার বা পাকিস্তানি দস্যুদের চরিত্রগুলো সাধারণত মোল্লা জাতীয় মানুষগুলি উপস্থাপিত হয়েছে। অবশ্য তখন মোল্লারাই তাদের ঘনিষ্ঠ এবং সর্বোৎকৃষ্ট বন্ধু ছিল, কিন্তু বাকের খান ছিল আধুনিক, শিক্ষিত এবং ধূর্ত প্রকৃতির মানুষ। তার ছেলেকে আবার আশেক মুক্তিযুদ্ধ পাঠিয়েছে। তার শকুনে চোখের নজরদারি আওতায় আশেক ও রাশেদের পরিবার। আর্মি অফিসারদের সঙ্গে তার মেলামেশা এবং তাদের খুশি করার জন্য গোপনে তথ্য তালাশ দিয়ে সহায়তা করে। এরই নমুনাস্বরূপ একদিন রাশাকে অপহরণের জন্য এক আর্মি অফিসার নিয়ে আসে রাশাদের বাসায়। রাশাকে অপহরণের সময় আশেক ওদেরকে আক্রমণ করে রক্ষা করে। দৃশ্যটি সিনেমাটিক। বাড়ির কাজের ছেলে কিশোর বাচ্চু ক্রমাগত দুর্ধর্ষ হয়ে ওঠে। সে বিভিন্নভাবে গোয়েন্দাগিরি সহ মুক্তিযোদ্ধাদের বড় ধরনের সহযোগিতাও করে।
একটি ব্যাংক লুটের সময় তার সাহসিকতার পরিচয় পাওয়া যায়। আর সর্বশেষ পরিচয় ওর নেতৃত্বে বাড়ির কিশোর রিপন, মিঠু, ময়না একদিন উধাও। দূরের কোনো এক গ্রামে কৃষকের বাড়ি থেকে রিপন, মিঠু ও ময়নাকে উদ্ধার করা গেলেও বাচ্চু শহীদ হয়। উপন্যাসে বর্ণিত হয়েছে টর্চার সেলের নির্মম অমানসিক নির্যাতনের দৃশ্য। মেয়েদেরকে বন্ধ করে দেওয়ার জন্য এদেশের ডাক্তারকে বাধ্য করা হয়। নিরুপায় ডাক্তার মর্মপীড়ায় আক্রান্ত হয়। মামুন এই উপন্যাসের একটি দুর্দান্ত এবং স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধার চরিত্র। সে একদিন ধরা পড়ে টর্চার সেলে নির্যাতিত হয়। তার নির্যাতনের দৃশ্যকল্প অবর্ণনীয়, হৃদয় বিদারক এবং অত্যন্ত মর্মান্তিক। এসব ঘটনা ছাড়াও যুদ্ধের সময়কার অনেক বাস্তব চিত্র উপন্যাসে চিত্রিত হয়েছে, যেমন পাক সেনাদের লুটতরাজ, বিহারীদের আগ্রাসন, পথে ঘাটে খণ্ডিত বীভৎস লাশের বর্ণনা ইত্যাদি। রাশাদের পরিবারের আর্থিক টানাপোড়েনের বর্ণনাও উপন্যাসে উঠে এসেছে। রাশার মা, রিপন, এই তিনজনের পরিবারে যেন বেঁচে থাকা দুঃসাধ্য হয়ে পড়েছে। ডাক্তার রাকিব, জাকিয়ার স্বামী, যে হাসপাতালে আহতদের চিকিৎসা করে আবার গোপনে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করে। একদিন তাকে বাসা থেকে ডেকে নিয়ে গুলিতে ঝাড়ঝাড় করা হয়। জাকিয়া গর্ভবতী, স্বামীর শহীদ, পিতৃহীন অনাগত শিশুর অপেক্ষায় পুরো পরিবার। একটি শিশু যেন স্বাধীনতার প্রতীক। দেশও একদিন স্বাধীন হয়ে শিশু রাষ্ট্র জন্ম হবে, এই প্রতীক্ষাতে সবাই উদ্বিগ্ন। অবশেষে 8 মাসে জাকিয়া এক শিশু সন্তান প্রসব করে। রাশা শিশুটিকে জাকিয়ার কোলে দেয়। তারপর দেশও স্বাধীন হয়। শিশু সন্তান জন্মের প্রতীকী গরু কিশোরের প্রেম নিয়ে উপন্যাসে দেখা যায়। অবশ্য সেই উপন্যাসে মৃত্যুর সন্তান প্রসবের মধ্য দিয়ে 47-এর দেশভাগের একটি আশাহত প্রতীক প্রকাশ করা হয়েছে। রিজিয়া রহমানের রক্তের অক্ষর উপন্যাসে নিষিদ্ধ পল্লীতে একটি যৌনকর্মী শিশু সন্তান প্রসবের মধ্য দিয়ে উপন্যাসের পরিণতি দেখা যায়। এই প্রতীকী শিশু একটি স্বপ্নের, একটি সম্ভাবনাময় সূর্যোদয়ের প্রতীক, যার মাধ্যমে যৌনকর্মীদের মুক্তির সম্ভাবনা প্রস্ফুটিত হয়েছে।